চায়না বর্তমানে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ইকোনমি। কিন্তু তোমরা জানলে অবাক হবে, আজ থেকে প্রায় 70 বছর আগে চীনের মানুষেরা চীন থেকে সাঁতরে হংকং যাওয়ার চেষ্টা করতো একটা বেটার লাইফের আশায়। চীনে সেই সময় লোকজন পেট ভরে খেতে পেত না, এডুকেশন সেই সময় এক প্রকার ক্রাইম ছিল, স্কুলে যাওয়ার জন্য লাগতো স্পেশাল পারমিশন। তখন কমিউনিজম ধীরে ধীরে চীনকে পুরোপুরি শেষ করে দিচ্ছিল। কিন্তু তারপর এমন কি হলো যে মাত্র 40 বছরের মধ্যে বিশ্বের সেকেন্ড লার্জেস্ট ইকোনমি গড়ে উঠলো। নেপোলিয়ন বলেছিলেন চীন একটা ঘুমন্ত দৈত্য, চীন যখন ঘুম থেকে উঠবে গোটা বিশ্বকে নড়িয়ে দেবে। আপনারা জাস্ট ভাবুন, যে দেশের জিডিপি একসময় কেনিয়া, তানজানিয়া, আফ্রিকার এই গরিব দেশের থেকেও কম ছিল, সেই দেশের আজ জিডিপি $19.23 ট্রিলিয়ন। আজকের দিনে সাংঘাই, চনজিং, সেনজেন, বেজিং সিটিগুলির আজকে আমেরিকা বা ইউরোপকেও হার মানায়। বলা হয় কি 2035-এর মধ্যে নাকি চীন আমেরিকাকেও ফেলে বিশ্বের 1 নম্বর ইকোনমি হয়ে উঠবে। কিন্তু চায়না এমন কি করলো যে তারা আজ এত উন্নত হয়ে উঠেছে? তো নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। তো চলো আজকে দেখা যাক যে চীন কি এমন করলো যে চীন আজকে এত উঁচু জায়গা চলে গেল। সালটা তখন 1937। জাপান তখন চীনের উপর আক্রমণ করে। মাত্র 24 ঘন্টায় 2 লাখ চাইনিজ মহিলাকে রেপ করে। কয়েক লাখ চীনের মানুষ এই যুদ্ধে মারাও যায়। আর ঠিক তারপরেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এইসব মিলে চীনের প্রায় 1.5 কোটি মানুষের মৃত্যু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান যখন হেরে যায়, তার ঠিক পরই চীনে শুরু হয় গৃহযুদ্ধ। আর এই গৃহযুদ্ধ চলাকালীন চীনের অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে যায়। গৃহযুদ্ধের শেষে কমিউনিস্টরা জিতে যায়, কিন্তু সাধারণ মানুষ যে আশা নিয়ে কমিউনিস্টদের জিতিয়েছিলেন, সেই আশাকেই তারা একটা দুঃস্বপ্নে পরিণত করে ওঠে। মাও জেদং তখন কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান, তখন তার আইডিওলজি চীনকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু কি করে? চীন তো এত দরিদ্র ছিল না। কারণ আমরা ছোটোবেলায় পড়েছি প্রাচীন চীন কিন্তু অনেক ধনী ছিল। বিশ্বের প্রায় 25% জিডিপি একা চীন দিত। চীনের রেশম বিখ্যাত ছিল। এই চীনেই তো প্রথম কম্পাস, বারুদ, কাগজ, পেন্টিং এইসব তো চীনই প্রথম বিশ্বকে দেয়। চীনের তখন অর্থনীতি অনেক বেশি উন্নত ছিল, সামরিকতেও চীন অনেক বেশি উন্নত ছিল। তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না। কিন্তু এত সমৃদ্ধশালী দেশ কি করে এতটা দরিদ্র হয়ে গেল? এর পিছনে নাকি শুধু জাপানের আক্রমণ বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ছিল, নাকি ছিল এর পিছনে অন্য কোনো কারণ? সালটা তখন 1773। তখন চীনে ছিল চীন রাজত্ব শাসনকাল। আর এদিকে ততদিনে ভারতে ইংরেজদের রাজত্ব শুরু হয়ে গেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ভারতের পাশাপাশি চীনেও ব্যবসা করতে চেয়েছিল, কিন্তু তখন চীনের শাসকরা চীনের ব্যবসা করার রিকোয়েস্ট সরাসরি মানা করে দেয়। কিন্তু তার ঠিক কয়েক বছর পরই কিছু কড়া আইন এনে চীনের ব্যবসা অল্প পরিমাণে হলেও চালু করে দেয়। আর ঠিক তারপরেই শুরু হয়ে যায় চীনের মারাত্মক লেভেলের ডাউনফল। কারণ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি চীন থেকে আমদানি করত এবং তার বদলে তাদের কিছু নেশাদ্রব্য দিত, যেমন আফিন। চীনের সভ্যতা নষ্ট হওয়ার পিছনে অনেকটাই হাত ছিল এই আফিনের। তখন ব্রিটিশরা ভারতে আফিন চাষ করে চীনে বিক্রি করত। তার ফলে চীনের যুব সমাজ পুরোপুরি নষ্ট হয়ে যায়। কিন্তু চীনের শাসকরা এইসব দেখে আফিন বিক্রি পুরোপুরি বন্ধ করে দেয়। কিন্তু ইংরেজদের তো প্রচুর পরিমাণে লাভ হতো এই আফিন বিক্রি করে, তার ফলে ইংরেজরা বেআইনিভাবে আফিন বিক্রি করতো। সেই সবগুলো জানতে পেরে চীনের শাসকরা কী করে, অনেক আফিম ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয়। তার ফলে 1839 সালে শুরু হয় প্রথম ওপিয়াম ওয়ার বা প্রথম আফিম যুদ্ধ। এই যুদ্ধ 4 বছর চলেছিল। এই যুদ্ধে ইংরেজ জিতে যায় এবং তার ফলে তারা হংকং এবং অনেক বন্দর, ইন্ডাস্ট্রি এগুলো সব দখল করে নিয়েছিল। আফিম যুদ্ধে হেরে যাওয়ার পর চীন ভয়ে কোনো দেশকেই তাদের দেশে বাণিজ্য করতে দেয়নি। আর এর ফলে ঠিক 100 বছরের মধ্যে চীন পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল। এবং চীনের সেই সময় অনেক যুদ্ধ হয়। রাশিয়া, কখনো জাপান, কখনো আমেরিকা চীনকে কবজা করতে চেয়েছিল। তার ফলে চীনের অর্থনীতি পুরোপুরি নষ্ট হয়ে যায়। সালটা তখন 1949। চীন নিজেকে আবারও ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা তো করেছিল, কিন্তু তখন দুর্ভাগ্যবশত চীনের রাষ্ট্রপতি ছিল মাও জেদং এবং তার ফলে চীনের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তখন মাও চীনের ইকোনমিকে পুরোপুরি বুস্ট করার চক্করে পুরো ধ্বংস করে দেয়। মাও চীনের ইকোনমিকে বুস্ট করার জন্য অনেক কিছু করেছিল, যেমন গ্রেট লিপ ফরওয়ার্ড, কালচারাল রিভল্ট। তিনি চীনের ফসল উৎপাদন বাড়ানোর জন্য বড় বড় জমিদারদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে ছোট ছোট চাষিদের দিয়ে দেয়। কিন্তু জমি সমস্ত মালিকানা চীনের সরকারের হাতেই থাকে। চাষিদের কাজ ছিল শুধুমাত্র চাষ করা, কতটা কি চাষ হবে সেটা সরকারকে বলে দিত এবং চাষের পর সমস্তটা সরকারের হাতে দিয়ে দিত এবং তার বিনিময়ে কিছু টাকা পেত। সেই সময় মাওকে ভগবানের চোখে দেখা হতো। মাও তখন যেটাই বলতো সেটাই লোক অ্যাকসেপ্ট করতো, সেটা ঠিক হোক বা ভুল। সেই সময় মাও একটা অদ্ভুত পলিসি এনেছিল, যেটা হলো 4 পেস্ট কন্ট্রোল।
যেখানে তিনি বলেছিলেন চীনের সমস্ত চড়ুই পাখি, ইঁদুর, মশা, মাছিকে মেরে ফেলতে, এবং তার ফলে চীনারা কয়েক কোটি চড়ুই পাখি মেরে ফেলে, এবং তার ফলে কী হয়েছিল, কয়েক বছরের মধ্যেই পঙ্গপালের ঝাঁক তাদের গোটা সমস্ত ফসল নষ্ট করে দেয়, এবং তার ফলে 1958 থেকে 1961 সালে চীনের দুর্ভিক্ষ দেখা যায়, এবং তার ফলে চীনে প্রায় 40 মিলিয়ন অর্থাৎ 4 কোটি মানুষ মারা যায়। মা তখন চীনের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে এগিয়ে নিয়ে জন্য চিন্তা করেন, তার ফলে তিনি গোটা চীন জুড়ে ফ্যাক্টরি সেট আপ করেন, কিন্তু মানুষজনেরা স্কিললেস হওয়ার ফলে সেই পদক্ষেপও তার পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। খারাপ টেকনোলজি এবং স্কিলের অভাব থাকার জন্য একের পর এক পদক্ষেপ মাওয়ের মুখ থুবড়ে পড়ে। 1960 আস্তে আস্তে চীনের গ্রোথ রেট -4 এসে দাঁড়ায়, চীনের বেকারত্ব, গরিবী চরম পর্যায়ে নেমে যায়। অন্যদিকে তাদের পাশেই ছিল হংকং, যেখানে তখন ইংরেজদের রাজত্ব ছিল। তার জন্য আপনারা দেখবেন এখনও হংকংয়ে গেলে কিন্তু ইংরাজিও বলা হয়, এবং ইংরাজি সেখানে ভালো মতো চলে, যেটা মেনল্যান্ড চায়নাতে অত ভালো চলে না। যাই হোক, সেই সময় চীনের থেকে 1000 গুণ ভালো জীবনযাপন করত হংকংয়ের মানুষেরা। তখন চীনের কাছে হংকং ছিল একটা স্বর্গের মতো। এই সময় সিঙ্গাপুরের প্রায় 1 লাখ মানুষ একটা বেটার লাইফের আশায় সমুদ্র পেরিয়ে হংকংয়ে যাওয়ার চেষ্টা করে, যার মধ্যে 1,40,000 মানুষ পৌঁছাতে পারে, কিছু মানুষ ফেরত আসে এবং বেশিরভাগ মানুষই সমুদ্রে মারা যায়। এই জায়গাটিকে আজও বলা হয় কভ অফ কোর্স। তখনও পর্যন্ত কেউ ভাবেনি যে চীন ঘুরে দাঁড়াতে পারবে। এই মাও জেদং 1976 মারা যায়, আর ঠিক তখনই একটা মানুষ ছিলেন যার নাম ডেং জাওপিং। এই ডেং জাওপিং কমিউনিস্টের অন্যতম একজন নেতা ছিলেন, কিন্তু ইনি মাওয়ের বিরুদ্ধে কথা বলার জন্য তাকে রাজধানী থেকে সরিয়ে একটা প্রত্যন্ত গ্রামে চাষবাস করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মাও মারা যাওয়ার পর ডেং জাওপিং এর যত সাপোর্টার ছিল তারা তাকে রাজধানীতে ফিরিয়ে আনে, এবং তার ঠিক পরই চীনের পুরোপুরি লাইফ পাল্টে যায়। কিন্তু ডেং জাওপিং ঠিক কী করেছিল? মাও জেদংয়ের থেকে ডেং জাওপিং এর আইডিওলজি পুরোপুরি আলাদা ছিল। মাও চাইতো যে তাকে সবাই ভগবান মনে করুক, তার কথাই শেষ কথা। কিন্তু ডেং জাওপিং যদিও কমিউনিজমে বিশ্বাসী ছিলেন, কিন্তু ডেং জাওপিং চাইতো চীন ফুলে ফেপে উঠুক, অর্থাৎ ধনী হয়ে উঠুক। কিন্তু মাও মারা গেলেও তার যে সাপোর্টাররা ছিল তারা তার চিন্তাভাবনা কি এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল। তখন মাও জেদংয়ের ওয়াইফ জিয়াং ইং সেই দেশের ক্ষমতা দখল করতে চেয়েছিল, কিন্তু তিনি সফল হয়ে ওঠেনি। তার আগেই অ্যারেস্ট হয়ে যান। এই ডেং জাওপিং কিন্তু কখনো উঁচু পদে ছিলেন না, তিনি কখনোই দলের চেয়ারম্যান বা রাষ্ট্রপতি হয়ে ওঠেনি, কিন্তু ইনডাইরেক্টলি এতটাই পাওয়ারফুল ছিলেন তিনি যে সবাইকে কন্ট্রোল করতেন। চীনে মাওয়ের তত্ত্বাবধানে শিক্ষা একটা ক্রাইম হয়েছিল, কিন্তু ডেং জাওপিং জানতেন যদি চীনকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে চীনের শিক্ষা ব্যবস্থাকে অনেকটাই মজবুত করতে হবে। তার জন্য 1977 সালে ডেং জাওপিং বেজিংয়ে একটা এডুকেশন সেক্টরের ভবিষ্যৎ নিয়ে একটা মিটিং করেন। সেই মিটিংয়ে কমিউনিস্টের লিডারগুলোও ছিল, এবং তারা চাইছিল না যে আবারও কলেজ স্কুলগুলো খুলুক। সেই সময় ডেং জাওপিং একটা কথা বলেছিল, ডাজন্ট ম্যাটার ওয়েদার ক্যাট ইজ ব্ল্যাক আর হোয়াইট অ্যাজ লং অ্যাজ ইট ক্যাচেস মাইস। একটা বিড়াল কখনই সাদা বা কালো সেটা নিয়ে যায় আসে না, যতক্ষণ না সে শিকার করতে পারছে। আর এই কথাটা চীনের ভবিষ্যৎকে পুরোপুরি পাল্টে দিয়েছিল। মানে দেশকে এগোনোর জন্য মাওয়ের আইডিওলজি মেনে চলতে হবে সেটা ঠিক না, দেশের উন্নতির জন্য যা দরকার করতে হবে। আর ঠিক তারপরেই ডেং জাওপিং সব স্কুল কলেজগুলো আবার রিওপেন করেন মাওয়ের সময়কালীন, যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল। 1977 সালে গোটা দেশ জুড়ে আবারও প্রথম এক্সাম হয়, আর সেই এক্সামে মাত্র 5% স্টুডেন্ট পাস করেছিল, আর এক্সাম দিয়েছিল প্রায় 60 লাখ মানুষ। এবং তার ঠিক পরে ডেং জাওপিং এবং চায়নার সরকার একটা বড় পদক্ষেপ নেয়। তারা সমস্ত ছাত্রকে ইউরোপে পাঠায় পড়াশোনা করার জন্য, এবং তারা সেখানে গিয়ে পুরোপুরি অবাক হয়ে যায় যে ইউরোপ চায়নার থেকে কতটা বেটার। ওখানে টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার এবং সব দিক থেকে চায়নার থেকে হাজার হাজার গুণে বেশি এগিয়ে। স্টুডেন্টগুলো ইউরোপে গিয়ে ইউরোপের মানুষের সঙ্গে কথা বলে দেখলো যে তারা কি করে এতটা উন্নত হয়ে উঠলো, এবং তার পাশাপাশি ডেং জাওপিং সিঙ্গাপুর এবং জাপানে গিয়েছিল দেখার জন্য যে কি করে তারা এত উন্নত হয়ে উঠলো। তখন জাপানের ট্রেনের স্পিড ছিল 210 কিলোমিটার পার আওয়ার, আর চায়নার ট্রেনের স্পিড ছিল মাত্র 60 কিলোমিটার পার আওয়ার। সেই সময় ইউরোপ ও চীনে বাণিজ্য করার জন্য হাত বাড়ায়, কারণ সেই সময় চীনে একটা বিশাল লেভেলের মার্কেট ছিল। ডেং জাওপিং জাপান এবং সিঙ্গাপুর থেকে ফিরে চীনের সাধারণ মানুষকে সেখানকার ভিডিও দেখায় যে সেখানে কতটা উন্নত, আর চীনের মানুষ সেগুলো দেখে জাস্ট অবাক হয়ে যায়। ডেং জাওপিং ইচ্ছা করে সাধারণ মানুষের ভিডিওগুলো দেখিয়েছিল, কারণ তাদের যাতে উন্নতির আলো একটু দেখাতে পারে। কারণ ডেং জাওপিং জানতেন যে এত খারাপ সময় যাওয়ার পরে
চীনের মানুষরা পুরোপুরি হতাশ হয়ে যায়, তাদের মধ্যে উন্নতির আশা পুরোপুরি মরে যায়। 1978 সালের ডিসেম্বর মাসে ডেং জাওপিং বিভিন্ন কমিউনিস্ট পার্টির 200 জন সদস্যকে নিয়ে একটা মিটিং করেন। তিনি এই মিটিংয়ে প্রথমবার ইকোনমিকে ওপেন করার কথা বলেন। আফিম যুদ্ধের পর বাইরের দেশের বাণিজ্যগুলোকে বন্ধ ছিল, সেগুলোকে আবারও রিওপেন করার কথা বলেন। ডেং জাওপিং তখন ভেবেছিল চীনকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের আমেরিকা সাপোর্ট দরকার, কারণ আমেরিকা ছাড়া তখন আর কোনো উপায় ছিল না। তখন আমেরিকাও এগিয়ে এসেছিল, কারণ আমেরিকা ভাবতো চীন আর সোভিয়েত ইউনিয়ন যেন আলাদা থাকুক, তাদের মধ্যে কোনো সম্পর্ক না থাকুক। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, 1978-এর আগে পর্যন্ত আমেরিকা চীনকে একটা দেশ হিসেবে মানতই না। সালটা তখন 1 জানুয়ারি 1979। আমেরিকা প্রথমবার পিআরসি অর্থাৎ পিপল রিপাবলিক অফ চায়নাকে একটা দেশ হিসাবে গণ্য করলো। এবং ঠিক তখনই ডেং জাওপিং আমেরিকায় যায়, তখনই রাষ্ট্রপতি জিমি ক্যার্টারের সাথে মিট করেন। আর এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল, কারণ কমিউনিস্ট চীন আর ক্যাপিটালিস্ট আমেরিকা একে অপরের শত্রু ছিল। তারা প্রথমবার একে অপরের সাথে হাত মেলায়। তারপর ডেং জাওপিং চীনে ফিরে সমস্ত মৃতপ্রায় ইন্ডাস্ট্রিয়াল হাবকে আবার রিওপেন করার চেষ্টা করেন, যেগুলো মাওয়ের সময় বন্ধ হয়ে গিয়েছিল। তখন ব্রিটিশ শাসিত হংকং এর পাশে একটা মৃতপ্রায় ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল গনজাও, যেটাকে আবার রিভাইভ করতে শুরু করেন ডেং জাওপিং। গনজাওতে ডেং জাওপিং কমিউনিস্ট লিডারের সাথে মিট করেন শি জংসং। ইনি আর কেউ না, ইনি বর্তমানে যে শি জিনপিং আছে চীনের প্রেসিডেন্ট, তার বাবা। যাই হোক, শি জংসং এর মাইন্ডসেট অনেকটা একই ছিল ডেং জাওপিং এর মতো। তারা সেখানে মিটিং করে আর সেখানে আলোচনা হয় এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ নেই, কারণ গভর্নমেন্টের কন্ট্রোল এখানে খুব বেশি ছিল। তখন ডেং জাওপিং শি জংসংকে ছাড় দেন, এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হওয়ার জন্য যা করা হয় করতে হবে, কিন্তু গভর্নমেন্ট কোনো সাপোর্ট করতে পারবে না, কারণ গভর্নমেন্টের কাছে তখন অত ফান্ডই ছিল না। এই গনজাওয়ের একটা সিটি হলো শেনজেন, এটি হংকং এর একদম পাশেই পড়ে। আর তখন হংকং এ বিল্ডিং ফ্যাক্টরি সেট আপ হচ্ছিল, আর সেই জন্য দরকার ছিল অনেক পরিমাণে স্টিল। হংকংয়ের লেবার কস্ট তখন অনেকটা পরিমাণে বেশি ছিল, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়েছিল শেনজেনের এক লোকাল এন্টারপ্রাইজ। তারা হংকং থেকে ইনভেস্টমেন্ট নিয়ে এসেছিল, চীনের সেই পুরোনো জাহাজ, সেখান থেকে স্টিল তৈরি করে আর সেই স্টিল হংকংয়ে পাঠায়। আর অ্যাজ ইউজুয়াল চীনের লেবার কস্ট অনেক কম, তো হংকংয়ের এতেও লাভ হয় অনেক। আর যেহেতু শেনজেন হংকংয়ের একদম পাশেই পড়ে, তার জন্য ট্রান্সপোর্টেশন কস্ট অনেকটাই কমে গিয়েছিল। আর এখান থেকে চীন একটু একটু উঠে দাঁড়ায়, কারণ আপনারা জানলে অবাক হবেন, এটাই চীনের প্রথম ফরেন ইনভেস্টমেন্ট ছিল। চীন এই এলাকায় স্পেশাল ইকোনমিক জোন তৈরি করে, আর যেহেতু মডেলটা প্রচুর পরিমাণে সাকসেসফুল হয়েছিল, তাই চীন ঠিক করে এই মডেল কোস্টাল এরিয়াতেও তৈরি করবে। এবং তার জন্য ডেং জাওপিং 1974 সালে প্রথমবার ইউনাইটেড নেশনে যান, আর সেখানে বিদেশের সমস্ত দেশের কাছে অনুরোধ করেন যেন তারা চীনে ইনভেস্টমেন্ট করে। এর ফলে চীনে বেশি পরিমাণে ফরেন ইনভেস্টমেন্ট হচ্ছিল, আর চীন যে ইকোনমিক জোনগুলো তৈরি করেছে সেখানে ট্যাক্স ফ্রি করে দেয়, এবং তার জন্য আরও বেশি পরিমাণে কোম্পানি চীনে আসে। চীনের ইকোনমি বুস্ট তো করছিলই, কিন্তু দেশকে আরও ভালো তৈরি করার জন্য লাগতো এডুকেশন। আগে মাও জেদংয়ের সময় স্কুলে যাওয়ার জন্য পারমিশন লাগতো, এখন চীনের সরকার ঠিক করলো তাদের স্টুডেন্টদের বিদেশে পাঠাবে উচ্চশিক্ষার জন্য, যাতে তারা দেশে ফিরে টেকনোলজি এবং সায়েন্সকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। এবার বিদেশে পাঠালেই তো হবে না, যদি তাদের কাছে বেসিক এডুকেশন না থাকে তাহলে তারা বিদেশে গিয়েও কিছু বিশেষ লাভ হবে না। এর জন্য প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন চেঞ্জ করে আরও উন্নত এবং 9 বছর অবধি পড়াশোনা পুরোপুরি ফ্রি করে দেয়। আপনারা জানলেও অবাক হবেন, 2023-এর রিপোর্ট অনুযায়ী চীনের জিডিপি 6.13% অংশ তারা এডুকেশনে খরচা করে। এই সংখ্যাটা প্রতি বছর বাড়ছে, যেখানে 1982 সালে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী চীনের লিটারেসি রেট 65.56 ছিল, সেখানে 2025-এ ইউথ লিটারেসি রেট 100%। জাস্ট একবার ভাবুন, 100%। আর 2025-এ ভারতের লিটারেসি রেট 77.7%। মানে ভাবুন কতটা পড়াশোনার দিক দিয়ে এগিয়ে চায়না সরকার ভয়ে ছিল বাইরের পড়তে পাঠালে তারা দেশে ফিরবে কিনা, কিন্তু আস্তে আস্তে তারা দেশে ফিরতে শুরু করে এবং এসে তারা নিজের ব্যবসা বাণিজ্য তৈরি করে সায়েন্স টেকনোলজিতে তারা উন্নত করতে থাকে চীনকে তারা আরও এগিয়ে নিয়ে থাকে। এবার চায়না সোনি, স্যামসাং, এলজি, প্যানাসনিক এইসব বড় বড় কোম্পানিগুলোকে ইনভাইট করে যাতে তারা ফ্যাক্টরি সেট আপ করে চায়নাতে, কারণ চীনে হিউজ মার্কেট, তার সঙ্গে লেবার কস্ট অনেকটাই সস্তা। আর তাছাড়া তখন চীনে স্পেশাল ইকোনমিক জোন ছিল যাতে ট্যাক্সও লাগতো না। আজকের দিনে সমস্ত বড় বড় ব্র্যান্ড অ্যাপেল, টেসলা, গুচি, রোলস রয়েস এদের ম্যাক্সিমাম পার্টি কিন্তু চায়নাতেই তৈরি হয়। বর্তমানে সুস থেকে শুরু করে নিউক্লিয়ার ওয়েপেন এমন কোনো জিনিস নেই যাতে চায়না তৈরি করে না। চায়না এখন ওয়ার্ল্ড ফ্যাক্টরি হয়ে উঠেছে। 2023-এর রিপোর্ট অনুযায়ী চীন R&Dতে প্রায় $500 বিলিয়ন খরচা করেছে। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী চীন
1981 থেকে 2012 অবধি 800 মিলিয়নের উপরে মানুষকে বিপিএল থেকে তুলে এনেছে, মানে বিলো প্রপার্টি লাইন থেকে তুলে এনেছে। 2024 চীনের বিলো প্রপার্টি লাইনের সংখ্যা ছিল মাত্র 1%। আজকের দিনে চীন একটা সুপার পাওয়ার। আজকের দিনের ওয়ার্ল্ডের 25% ইলেকট্রিসিটি চীন একা প্রডিউস করে। হাইড্রো ইলেকট্রিসিটিতেও চীন সবার উপরে। গোটা বিশ্বের 50% কয়লা চীন একা প্রডিউস করে। স্মার্টফোনের 48% চীন একা প্রডিউস। মনে আছে কিছুক্ষণ আগে বলেছিলাম 1978 সালে ডেং জাওপিং জাপানে গিয়েছিল। সেখানে গিয়ে তিনি দেখেছিলেন বুলেট ট্রেন, যেটা তখন সর্বোচ্চ স্পিড ছিল 210 কিলোমিটার। সেই দিন ট্রেনে চেপে তিনি স্বপ্ন দেখেছিলেন, আর সেই স্বপ্ন 2008 সালে পূরণ করে। সেই সময় চীনে প্রথম বুলেট ট্রেন চালু হয়, যার সর্বোচ্চ গতি ছিল 350 কিলোমিটার পার আওয়ার। আর ঠিক তার 10 বছরের মধ্যে চীন এখন নিজেই বুলেট ট্রেন বানায়। বর্তমানে চীনের কাছে 50,000 কিলোমিটার বুলেট ট্রেন নেটওয়ার্ক আছে। তো দেখতেই পেলেন চীন কি করে প্রথমে কমিউনিস্টের আইডিওলজি আর ডেং জাওপিং এর সব মারাত্মক ডিসিশন কিভাবে চীনকে বদলে ফেলে, এবং তার ফলে আজ চীন সুপার পাওয়ার। তো আজকের ভিডিও স্পেশাল থ্যাঙ্কস রোমাঞ্চপিডিয়া বাই মিঠুন এবং গুগল, চ্যাট জিপিটি এটসেট্রা এটসেট্রা, যাদের কাছ থেকে আমার সমস্ত ডেটা নেওয়া। তো আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, আর কি নিয়ে আমরা ভিডিও বানাতে পারি সেটাও জানাবেন। তো ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও। বাই। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার